Hello, students, my friends. Today, on behalf of Education Advisor, I will discuss about the subject-wise preparation strategy. You have to understand the structure of the examination, that is ICSE. Today, I will tell about ICSE examination strategy. That is, at first, ICSE board exam structure you will have to know. এই এক্সাম স্ট্রাকচারের প্রথমে তিনটে ভাগে ভাগ করা হয়। ফার্স্ট হচ্ছে গ্রুপ 1, ইট ইজ এ কম্পালসারি পার্ট অফ ইউর এক্সাম পেপার, দ্যাট ইজ compulsory includes mandatory subjects that every student has to appear, and group 2 optional, that is the students get the choice to select at least 2 of these subjects and can take up to a maximum 3 subjects. এটা হচ্ছে গ্রুপ 2 এর দুটো থেকে তিনটে ম্যাক্সিমাম অপশন থাকবে, মানে অপশনাল পেপার। ফার্স্ট গ্রুপ 1 হচ্ছে কম্পালসারি পেপার, সেখানে সমস্ত ম্যান্ডেটরি সাবজেক্টস। গ্রুপ 2 হচ্ছে যেখানে দুটো থেকে তিনটে অপশনস দেয়া থাকবে ইন্টারনাল গ্রুপিং এর মধ্যে, কোশ্চেনগুলোর মধ্যে। আর গ্রুপ 3 হচ্ছে স্কিল বেসড অপশনাল সাবজেক্ট, দ্যাট ইজ students get to pick any one subject from all the available options. যে সমস্ত অপশনগুলো দেয়া থাকবে তার থেকে যে কোনো একটা চুজ করে নিতে হবে। এখানে এমফ্যাসিস দেয়া হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজের উপর এবং প্রজেক্ট বেসড লার্নিং। তোমার প্র্যাকটিক্যালি হাউ ইউ প্রিপেয়ার ইউরসেলফ, হোয়াট নলেজ ডু ইউ গ্যাদার ফ্রম দ্য সোসাইটি, ফ্রম ইউর সারাউন্ডিংস, সেটা দেখা হবে। And it will be orientated to your topics. Now I will discuss, এখন আমি বলবো যে টপিকস দ্যাট নিড এক্সট্রা প্র্যাকটিস, কোন কোন টপিকস গুলো এক্সট্রা প্র্যাকটিসের দরকার আছে। আমি স্পেশালি সায়েন্স ম্যাথসের দিকে যাচ্ছি, তারপরে সায়েন্সে ঢুকবো। প্রথম হচ্ছে কিছু কিছু টপিকস হচ্ছে এক্সট্রা প্র্যাকটিস বিকজ দে ইনভলভ মোর স্টেপস অ্যান্ড কেয়ারফুল attention. It is not that they are impossible to score. কিছু কিছু টপিকস আছে সেগুলো স্কোর করা মনে হচ্ছে কঠিন, কিন্তু এগুলো বারেবার যদি হ্যামারিং করা হয়, বারেবার প্র্যাকটিস করা হয়, তাহলে কিন্তু এগুলো বেশ সহজ হয়ে যায়। সুতরাং প্রথমেই দেখতে হবে যে কি কি জিনিসগুলো আমার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, সেগুলোকে অ্যাভয়েড করলে চলবে না, কেননা সেই জিনিসগুলোর উপরেই কিন্তু কোশ্চেন আসতে পারে। সেই জিনিসগুলোর উপরে এমফ্যাসিস করতে হবে। ইউ উইল হ্যাভ টু গিভ মোর অ্যাটেনশন, ইউ উইল রিপিটেডলি রিড, প্র্যাকটিস, ইউ উইল লার্ন, ইউ উইল রাইট রেগুলারলি। সেইগুলোকে বেশি জোর দিতে হবে, যেগুলো সোজা সেগুলো তো পারবেই। সুতরাং আমার সাজেশন হচ্ছে যে ইম্পসিবল স্কোর এরকম বলে কিছু নেই। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস, রেগুলার তার উপর স্ট্রেস দেয়া। নাম্বার 2 হচ্ছে জিওমেট্রি প্রুফস যেগুলো আছে সেগুলোর এক্সট্রা রিভিশন দরকার। কিছু কিছু জিওমেট্রি প্রুফস আছে, সেই জিনিসগুলো যদি থিওরিটা ভালো না জানা থাকে, উইথ ডেরাইভেশন, থিওরেম উইথ ডেরাইভেশন তোমাকে ভালো করে গ্র্যাপস করতে হবে অ্যাট ফার্স্ট, তাহলে তুমি দেখবে যে কোনো অঙ্ক করতে পারবে। সুতরাং এই থিওরিটিক্যাল ব্যাপারটা এবং ডেরাইভেশনের যে প্রসেসগুলো, যে থিওরেম আছে, থিওরেমটা আসছে কোথার থেকে, তার অরিজিন কোথায়, সেটা কিন্তু ভালো করে নিজের থেকে জানতে হবে। নিজে না ডেরাইভ করতে পারলে কিন্তু সেটা মনে থাকবে না। ইন ফিউচার ইট ইজ নট পসিবল টু রিমেম্বার দোজ থিওরেমস হুইচ আর নট ডেরাইভড ইউ অটোমেটিক্যালি, দ্যাট ইজ ইউ ক্যান ডেরাইভ ইট। সুতরাং আমি জিওমেট্রি প্রুফসের ব্যাপারে আমি বলবো এটার কিন্তু বেশ দরকার আছে এক্সট্রা রিভিশন, কেননা স্টেপ ওয়াইজ তুমি যদি লজিক্যাল থিঙ্কিং গুলো, লজিক্যাল যে প্র্যাকটিস গুলো সেগুলো না লিখতে পারো, লজিক্যালি একটা স্টেটমেন্ট তার রিজন, স্টেটমেন্ট তার রিজন, থিওরেম তার রিজন, এটা না লিখতে পারলে কিন্তু মার্কস কম হয়ে যাবে, মার্কস দেবে না। যখনই দেখবে এর সাথে কোনো লিঙ্ক নেই, এর সাপোর্টিং নেই, সাপোর্টটা দরকার, সাপোর্টিং স্টেটমেন্ট দরকার,
জিওমেট্রির ক্ষেত্রে এইটা বিশেষত স্পেশালি আমি বলছি যে সমস্ত কংগ্রুয়েন্সির ক্ষেত্রে সিমিলারিটি আছে, মিড পয়েন্ট থিওরেম আছে, আর যে থিওরেমগুলো আছে জিওমেট্রিক্যাল বিশেষত ট্রায়াঙ্গেলের ব্যাপারে, সেগুলো কিন্তু সমস্ত থিওরেমগুলো এবং মনে রাখতে হবে, সেটা প্লেস করতে হবে ডিউরিং ডুইং দ্য সামস। আচ্ছা, তারপরে যে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস, ট্রিগোনোমেট্রির ব্যাপারে আমি কি বলবো, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস, রেশিওস, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অ্যান্ড অ্যাপ্লিকেশনস, দ্যাট ইজ ইয়োর হাইট অ্যান্ড ডিস্টেন্স, এগুলো কিন্তু একেবারে ঠোঁটস্থ থাকবে। একেবারে যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, দ্য স্পেশাল অ্যাঙ্গেলস, এগুলো ঠোঁটস্থ, মানে কোনোভাবেই একটু মিস করা যাবে না। এগুলো না দেখে প্রায়ই লিখতে হবে, রোজ লেখার কথা বলছি না, সপ্তাহে একদিন করে লিখে দেখতে হবে যে আমার মনে আছে কিনা, এটা খুব দরকার। ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে বলছি রেগুলার প্র্যাকটিস, কারণ সেই ক্ষেত্রে যদি কোনো স্মল অ্যালজেব্রিক এরার্স হয়, সিম্পলিফিকেশন, হ্যাঁ, ফাইনাল রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ধরো কটের জায়গায় কট 30-র জায়গায় সাইন সাইন 30-র ভ্যালু বসিয়ে দিলে একটুখানি ভুলের জন্য কিন্তু পুরো জিনিসটাই কাটবে, এখানে স্টেপ মার্কিং দেবে না। যেটা মেজর মিস্টেক হবে সেখানে স্টেপ মার্কিং হবে না, সেটা আমি বলছি বারে বার। সুতরাং এইটা খুব ভালো করে দেখতে হবে। মেনসুরেশন প্রবলেমগুলো খুব কেয়ারফুলি ডায়াগ্রামটা রিড করতে হবে। ডায়াগ্রাম যদি না দিয়ে দেয় তাহলে ডায়াগ্রাম এঁকে নিতে হবে। ডায়াগ্রাম এঁকে নিলে খুব ভালো হয়, তাহলে ইমপ্রেশনটা ভালো হয়, নিজের পড়তে সুবিধা হয়, জিনিসগুলো চোখের সামনে ভেসে ওঠে এবং তার দেখে দেখে সেটা কি 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 স্টেপ বাই স্টেপ সেগুলোকে নামাতে সুবিধা হয়। সুতরাং আমার মনে হয় জিওমেট্রিক্যাল যে সমস্ত প্রবলেমস আছে সেগুলো ডায়াগ্রাম এঁকে নেওয়া বেটার। সেটা একটা রাফ স্কেচ হলেও হবে, একদম স্কেল টু স্কেল মেপে করা সম্ভব নয়। এরপরে যেটা কোঅর্ডিনেট জিওমেট্রি ক্যান ফিল চ্যালেঞ্জিং। যে কোঅর্ডিনেট জিওমেট্রিতে কোয়াড্র্যান্ট সিস্টেম, দ্যাট ইজ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা ভালো করে বুঝতে হবে। কোনটা কোন কোয়াড্র্যান্টে কি, তার সাইন কনভেনশন কি আছে, কার রিফ্লেকশন কোথায় হচ্ছে, ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য লাইন, ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, এই জিনিসগুলো, ওয়াই ওয়াই ইন্টারসেপ্ট, এক্স ইন্টারসেপ্ট কাকে বলে, এগুলো কিন্তু একদম থিওরিটিক্যালি লিখে প্র্যাকটিস করতে হবে। যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কেমন ভাবে কিভাবে আসছে, ডেরাইভেশন, শুধু মুখস্থ করলে হবে না, ফর্মুলাটা ওটা আসছে কিভাবে, আমার স্লোপের ফর্মুলা আসছে কিভাবে, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন যদি দুটো পয়েন্ট দেয়া থাকে কোঅর্ডিনেটস, তাহলে স্লোপ কি হবে, তার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কি হবে, তারপরে সেকশনাল ফর্মুলা, এই জিনিসগুলো কিন্তু একদম ঠোঁটস্থ থাকবে, ফর্মুলা উইথ ডেরাইভেশন। এরপরে বলছি কমার্শিয়াল ম্যাথমেটিক্সে ফোকাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে বেশি করে, কেননা কোশ্চেনের ভেতরে কিন্তু কম্বাইন্ড থাকে ডিফারেন্ট টাইপ অফ কন্ডিশনস। এটা মানে একই কোশ্চেনের ভেতরে বিভিন্ন রকমের কম্বাইন করে থাকুন, যেমন কমার্শিয়াল ম্যাথমেটিক্সের কম্পেয়ারিং কোয়ান্টিটিসে প্রফিট অ্যান্ড লস থাকতে পারে, তার সাথে হয়তো সিম্পল ইন্টারেস্ট দিয়ে দিল, তার সাথে আবার রেশিও প্রপোর্শন কিছুটা মিক্স করে দিল। সুতরাং এই যে রেশিও প্রপোর্শনের ব্যাপারটা, রেশিও অ্যান্ড প্রপোর্শন আলাদা করে ভালো করে বুঝতে হবে। রেশিও প্রপোর্শনের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রপোর্শনের যে সমস্ত থিওরেম গুলো আছে অনেকেই অনেক বইয়ে দেখতে পাই না, প্রপোর্শনের ফর্মুলাগুলো, যেগুলো কম্পোনেন্ডো, ডিভিডেন্ডো, অল্টারনেন্ডো, ইনভার্টেন্ডো, কম্পোনেন্ডো, ডিভিডেন্ডো, হ্যাঁ, এই ধরনের যেগুলো রয়েছে, অ্যান্ড এই ধরনের এগুলো কিন্তু খুব মানে একদম গ্র্যাপস করে রাখতে হবে, কারণ ওগুলো অ্যাপ্লিকেশনে লাগবে, বিভিন্ন অঙ্কে বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন ওগুলো করতে হবে, কম্পোনেন্ট ডিভিডেন্ডো, অল্টারনেন্ডো, ইনভার্টেন্ডো, এগুলো লাগবে। সুতরাং এগুলো ভালো করে কোনো বই থেকে ভালো করে পড়তে হবে, আর ডি শর্মা তো হবে, বা আর এস আগরওয়ালেও আছে। সুতরাং আমি বলছি যে টপিকস গুলো পড়তে হবে সেগুলো ডিটেলস ডেপথে যেতে হবে, ডেপথে না গেলে কিন্তু হবে না, জিনিসটা মনে থাকবে না। ডেপথে যাওয়া মানে জিনিসটার থিওরেমটা কি, তার থিওরেমের ফর্মুলা কি, আর তার ডেরাইভেশন, এই হচ্ছে জিওমেট্রির মেন ব্যাপারটা।
আর কি বলে, এটা যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্সে কিন্তু যে ফিগারটা আঁকতে পারবে সে অঙ্কটা করতে পারবে। আর যদি ফিগারটা সে আঁকতে না পারে, কি স্ট্রাকচারটা হবে কিভাবে, কোথায় অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, সেগুলো যদি না বুঝতে পারে তাহলে কিন্তু অঙ্ক হবে না। সুতরাং অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কোথায় হচ্ছে, কোন জলের নিচে কি রিফ্লেকশন হচ্ছে, তোমায় খুব ভালো করে বুঝতে হবে। সুতরাং সেখানে তো আঁকা মানে ড্রয়িংটা কম্পালসারি, ড্রয়িং না করলে পারবেও না সেই ধরনের। এই হচ্ছে ব্যাপার। প্রত্যেক দিন কিন্তু অঙ্ক করতে হবে, প্রত্যেক দিন অঙ্ক করতে হবে। অন্যান্য সাবজেক্টের সাথেও ম্যাথ না করলে কিন্তু ভুলে যেতে হবে, কারণ অনেকটাই এর মানে সিলেবাস বেশ বড় সিলেবাস। আমি আইসিএসসির কথা বলছি, সিবিএসসির অনেকটা কম আছে। আইসিএসসির কথা বলছি, প্রচুর সিলেবাস রয়েছে। আগে এর চেয়ে বেশি ছিল, অনেক ডিলিট হয়ে গেছে। এখন যে সিলেবাস আছে তার মধ্যে থেকেও কিন্তু প্রচুর পড়তে হবে, প্রচুর প্রচুর অঙ্ক করতে হবে। কিন্তু যে কোনো অঙ্ক করলে হবে না। আমি গাদা গাদা প্রথম থেকে অঙ্ক করে যাচ্ছি, ফার্স্টের দিকে লাস্টের দিকের গুলো করলাম না, সেরকম করলে হবে না। বেছে বেছে ভালো ভালো পোর্টাল থেকে বিভিন্ন ভালো ভালো যে সমস্ত স্যাম্পল পেপার আছে, অ্যাসেসমেন্ট পেপার আছে, সেগুলো থেকে সিলেক্টেড অঙ্ক করতে হবে। যে অঙ্কগুলো আমি এর পরে আমার এই এপিসোডের পরেই আমি সমস্ত অঙ্কগুলো বাছা বাছা অঙ্কগুলো করে দেব। আমি ঠিক করেছি এগুলো, কিছু কিছু অঙ্ক আছে বেশ ভালো ভালো অঙ্ক, কিন্তু সেগুলো কঠিন না, কিন্তু সেগুলো বেসিক কনসেপ্টের উপর বেস করে সেই অঙ্কগুলো, সেগুলো জানতে হবে। হ্যাঁ, সেগুলো কি প্রসিডিওর কিভাবে করতে হবে সেই জিনিসগুলো আমি করিয়ে দেবো, সেগুলো অসুবিধা নেই। সেগুলো দু একদিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এরপরে বলছি যেটা, সেশন এখন খুবই শর্ট, আর বেশি দিন নেই। কেননা কিন্তু তোমাদের করার মধ্যে কনসিস্টেন্সি রাখতে হবে। কনসিস্টেন্সি রাখা মানে হচ্ছে এভরিডে করা, এভরিডে প্র্যাকটিস করা। যে ইয়েগুলো আছে ফর্মুলাগুলো একবার ঝালাই করা, মানে হ্যামারিং করা, যে আমার মনে আছে কিনা। এই মনে আছে কিনা ব্যাপারটা কিন্তু করতে হবে। এটা এটা বারে বার যদি নিজেই নিজের টিচার না হওয়া যায় তাহলে কিন্তু মুশকিল আছে। আমি যদি একবার করলাম, এক মাস পরে তারপরে অন্যান্য সাবজেক্ট করেই যাচ্ছি, অঙ্কটা করা হচ্ছে না, টাচ হচ্ছে না, তাহলে কিন্তু মুশকিল আছে। তখন সব আউট হয়ে যাবে, তখন আবার নিজেকে সব পড়তে হবে নতুন করে। সুতরাং ফর্মুলাগুলো, অন্তত অঙ্ক সব করা সম্ভব হয় না, সবচেয়ে ভালো হয় শেষের দিকে গিয়ে মিক্স সাম করাটা সবচেয়ে ভালো। সব চ্যাপ্টার গুলো থেকে এর থেকে দুটো, এর থেকে পাঁচটা, এর থেকে তিনটে, এর থেকে চারটে, এরম ভাবে যেগুলো টাফ টপিকস আছে সেইগুলো থেকে মিক্সড করে অঙ্ক করাটা সবচেয়ে ভালো, কিন্তু টাইম ম্যানেজমেন্টটা করতে হবে, এটা বারে বারে আমি বলছি। আচ্ছা, এই ব্যাপারটা বারে বার বুঝতে হবে যে টাইম ম্যানেজমেন্টটা খুব জরুরি দরকার। বেশিরভাগ স্টুডেন্ট, আমার এক স্টুডেন্ট আছে, সে এই টাইম ম্যানেজমেন্টের জন্য, সে কিন্তু সব জানে, সব অঙ্ক সে বুঝতে পারছে আমি করতে পারবো ইজি, কিন্তু সে করে আসতে পারেনি। একটা গ্রুপই বাদ চলে গেছে, মানে ডি সেকশনটা বাদ চলে গেছে। সুতরাং আগে দেখতে হবে আমি টাইম ম্যানেজ করতে পারছি কিনা। হ্যাঁ, সেখানে যদি হাতের লেখা একটু খারাপ হয়ে যায় কোনো অসুবিধা নেই, হাতের লেখার জন্য কোনো অসুবিধা হবে না, কিন্তু মোটামুটি যাতে রিডেবল হয় সেরকম ভাবে লিখতে হবে। টাইম প্রতিটি ম্যাথ সামসে টাইম ভাগ করে নিতে হবে। যে 1 মার্কসে আমি ম্যাক্সিমাম 2 মিনিট দেবো, 2 মার্কসে আমি ম্যাক্সিমাম 2 মিনিট 3 মিনিট দিতে পারি, তার বেশি দেয়াই যাবে না। 1 মার্কসে তো 2 মিনিট, হ্যাঁ 2 মিনিট, আর এটা 3 মিনিট। 3 মার্কসের এটাই 4 মিনিট কি 5 মিনিট, তার বেশি দেয়া যাবে না, কিছুতেই দেয়া যাবে না। তার পরের গুলো কিন্তু মেকআপ করা যাবে না। একবার যদি দেরি হয়ে যায় তখন কিন্তু টেনশন হয়ে যাবে, তখন জানা জিনিস ভুল হয়ে যাবে। সেজন্য বারে বার একটা কথা বলছি যে টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। টাইম ম্যানেজমেন্ট করতে গেলে তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, ঘড়ি সামনে রেখে, যে আমি 5টা অঙ্ক এরকম 10 মিনিটে করব, বা 15 মিনিটের মধ্যে করব, দেখি পারছি কিনা। এই জিনিসটা বাড়িতে প্র্যাকটিস করতে হবে, নয়তো কিন্তু হলে গিয়ে তখন নতুন একটা একটা অঙ্ক নিয়ে বসে থাকলে হুট করে টাইম আধ ঘন্টা বেরিয়ে যাবে,
তখন তার পরের অঙ্ক, তখন দেখা যাবে ওরে বাবা এতগুলো অঙ্ক বাকি রয়েছে, আমি কখন করব। সুতরাং আবারও বলছি, টাইম ম্যানেজমেন্টটা খুব জরুরি, প্রত্যেকটাই জরুরি। যেমন কোশ্চেনটা পড়া, খুব শান্তভাবে কোশ্চেনটা ধীরে ধীরে পড়তে হবে। ধীরে ধীরে পড়ার পরে তোমায় দেখতে হবে আচ্ছা কোন কোনগুলো আমি পারবো, ভালো পারবো। প্রথমেই কিন্তু যেন ভুল না হয়ে যায়। স্টার্টিং এ কোনো অঙ্ক ভুল হলে কিন্তু বিরাট টেনশনে পড়ে যেতে হবে। সুতরাং ফার্স্টেই দেখতে হবে আমি কোন অঙ্কগুলো, অন্তত 5-7টা অঙ্ক যেই আমি পেরে যাব, সাথে সাথে তোমার সমস্ত টেনশন দূর হয়ে যাবে, তুমি কনফিডেন্স বেড়ে যাবে, কনফিডেন্স দ্বিগুণ হয়ে যাবে। তখন কিন্তু অন্যান্য অঙ্কগুলো সেই জন্য প্রথম দিকে যেন বাধা না পড়ে, সেটা দেখতে হবে ফার্স্ট। যে আমি যে প্রথমে স্টার্ট করছি, স্টার্টটা যেন ভালো হয়, স্টার্টে কোনো রকম অঙ্ক ভুল হওয়া যাবে না। সেটা যে কোনো জায়গা থেকে আমি শুরু করতে পারি, যেটা আমার সবচেয়ে সোজা লাগছে সেখান থেকেই করি। কিন্তু গ্রুপের মধ্যে যখন করছি, গ্রুপের যে অঙ্কগুলো, যেমন হয়তো গ্রুপ সি বা গ্রুপ বি, সেটা কিন্তু জায়গা একদম রেখে দিতে হবে। তার মাঝখানে হঠাৎ গ্রুপ ডি আনলাম, গ্রুপ এ আনলাম, এনাম করা যাবে না। হ্যাঁ, সুতরাং যার যেটাই সুবিধা সেইভাবে নিজেকে কিন্তু অ্যাকাস্টমড করে নিতে হবে। তোমাকে নিজে বুঝতে হবে নিজেরটা, যে আমার এইটাই সুবিধা হয়। আমি ফার্স্টে যে বড় অঙ্কগুলো করে নিলে পরে যদি ছোটটা করি, সেই জন্য সবচেয়ে বড় যেগুলো আছে, যেমন ভ্যালু বেস কোশ্চেন যেগুলো আছে, বা অ্যাসারশন রিজনিংটা করাই যেতে পারে, ওটা খুব একটা বড় না। কিন্তু ভ্যালু বেস কোশ্চেন গুলো শেষে করলে কিন্তু মুশকিল, সেটাকে লাস্টের দিকে করতে হবে, একদম শেষে নয়। একদম শেষে আর একটা গ্রুপের দুটো অঙ্ক রেখে দিতে হবে, দুটো কি তিনটে সাম রেখে দিতে হবে। ভ্যালু বেসটা মাঝখানে করতে হবে, নয়তো কিন্তু জিনিসটা হারিয়ে যাবে, লাস্টে গিয়ে টাইমের সাথে পেরে ওঠা যাবে না। সেজন্য আমি বারেবার বলছি যে টাইম ম্যানেজমেন্টটা খুব বড় কথা, খুব বড় ব্যাপার এখানে। যদি 95%-এর উপরে পাওয়া কোনো ব্যাপার না, 95%-এ আমার স্টুডেন্ট, আমার 10 থেকে 15 জন স্টুডেন্ট, 10 থেকে 12 জন স্টুডেন্ট প্রায় 100-100 পেয়েছে। 10 থেকে 12 জন 100-100 ইন ফাইনাল। সুতরাং কোনো ঘাবড়ানোর কিছু নেই, কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো। কনফিডেন্স বাড়াতে গেলে তোমাকে কঠিন অঙ্ক প্রচুর করতে হবে, কঠিন অঙ্ক করতে হবে, বিভিন্ন জায়গা থেকে করতে হবে, বিভিন্ন বই থেকে করতে হবে, এই ম্যাগাজিন, এই পোর্টাল, এইখান থেকে ওখানে স্যাম্পল পেপার যত আছে। শুধু একটা আমি আর ডি শর্মা করে গেলাম তাহলে হবে না। এবং সব যে কোনো অঙ্ক করলে হবে না, সিলেক্টেড খুব ভালো ভালো সামগুলো করতে হবে। হ্যাঁ, যে আমি 5,000 অঙ্ক করে গেলাম, আমি তো প্রচুর অঙ্ক করেছি, না, হবে না। প্রচুর অঙ্ক করলে হবে না, সিলেক্টেড খুব ভালো ভালো সামগুলো করতে হবে, যেগুলো কনসেপচুয়াল, যেগুলো ভ্যালু বেসড কোশ্চেন যেগুলো রয়েছে, ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপর যেগুলো, কিন্তু ছোট, বিশাল বড় না। ক্রিটিক্যাল থিঙ্কিং বা হট সেট যে সমস্ত ছোট ছোট কোশ্চেন গুলো, সেগুলো বেশি আসে, তোমার কনসেপ্ট ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। সুতরাং আজকে এইটুকু বলে আমি শেষ করছি, এরপরে আবার এপিসোডে আরো কিছু নিয়ে আসবো। Please subscribe my channel. It is my education advisor, this channel. Previously it was TCL Mathematics. Okay, there is no problem. If you want anything, if you need anything which is very much exam oriented, you must ask me in the comment section. I will give you, I will try to help you. Okay.